দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারুফা রহমান এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি আজকে যুক্ত হবেন। তার আগে আজকের আলোচনার বিষয়বস্তু বলে নেই। আজকে আমরা আলাপ করব অন্তর্বর্তী সরকারের পথ চলা। আগামীকালকে 2 মাস পূরণ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের অর্জন, সেই সরকারের আত্মসমালোচনা, সেই সরকারের প্রাপ্তি এবং সেই সরকারের যে ব্যর্থতা, সেটি নিয়ে আসলে আজকে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হচ্ছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা আলাপ শুরু করতে চাই প্রথমেই নুসরাত তাবাসসুম আপনাকে দিয়ে। একটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গঠন হলো এবং যে আন্দোলন পরবর্তী সরকার গঠন হলো সেই আন্দোলনের বলা যায় মূল আলোচ্য জায়গায়, মূল সব জায়গায় আপনারা ছিলেন। এখন যদি বলি যে গত 2 মাসে যেই সরকার গঠন হলো সেই সরকারের অর্জন কি, এবং আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় করেছেন তাদেরকে নিয়েও এর মধ্যে নানা ধরনের তর্ক বিতর্ক উঠেছে, সেখানে আত্মসমালোচনার জায়গাটা কি? ধন্যবাদ। রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে এবং তার ফল হিসেবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতে পাচ্ছি। আত্মসমালোচনার অসংখ্য জায়গা রয়েছে। একই সঙ্গে এটাও বলা যায় যে যত ভয় ছিল, যত দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই সরকার ধীরে ধীরে সেই সবগুলো জায়গায় সবগুলো ভয় জয় করতে পারছে। তারা কাজগুলো করে যাচ্ছে ধীরে ধীরে। আত্মসমালোচনার অনেক জায়গা রয়েছে। জনগণের একটি বিপ্লব পরবর্তী সরকারের কাছ থেকে অনেক বেশি আশা ছিল, অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমি বলতে চাই এই সরকার আত্মসমালোচনা করতে প্রস্তুত। আন্দোলন পরবর্তী এবং আন্দোলনের সময়কালীন নেতৃবৃন্দ যারা রয়েছে তারাও আত্মসমালোচনা করতে প্রস্তুত। আমি মনে করি বিপ্লবের সফলতার এটাই হচ্ছে সবচেয়ে বড় চিহ্ন যে এই মুহূর্তে কেউ সমালোচনা করার কারণে বা সমালোচনা হচ্ছে এটা দেখে কারোর গলা টিপে ধরে না। আমাদের আন্দোলন পরবর্তী সময়ে একটি ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি সামাল দিতে হয়েছে। বর্তমানেও আপনি জানেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে, শেরপুর সহ বিভিন্ন জেলাতে বর্তমানে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। শুধুমাত্র তাৎক্ষণিক সমাধান নয়, আমি আশা রাখি যে এই সরকারের হাত ধরে বা পরবর্তীতে যারা আসবেন তাদের হাত ধরেও একটি স্থায়ী আন্তর্জাতিক সমাধান আসবে এই সমস্ত প্রাকৃতিক সমস্যাগুলোর। আচ্ছা, যখন বন্যার প্রসঙ্গ উঠলো তখন আরেকটি সম্পূরক প্রশ্ন আপনাকে করি। সেটা হচ্ছে ত্রাণের টাকা আত্মসাৎ কিংবা ত্রাণ নিয়ে বিতরণে অবহেলা সহ নানা অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে। এসব নিয়ে আসলে আপনার বক্তব্য কি? দেখুন, আমার মনে হয় যে আজকের তারিখে দাঁড়িয়ে এই সমালোচনাগুলো নিয়ে আর বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ আমি যতদূর জানি আমাদের একটি অডিট রিপোর্ট প্রকাশ পেয়েছে এবং সেখানে পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া হয়েছে যে কত টাকা আয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে, বাকি টাকাগুলো কি করা হয়েছিল। কিছু সমালোচনা এরকম ছিল যে অর্থগুলো খরচ না করে কেন রেখে দেওয়া হলো। আমি বলতে চাই অপরিকল্পিতভাবে খরচ করার থেকে সেটি পরিকল্পিত জায়গাতে খরচ করার জন্য রেখে দেওয়া একটু ভালো সিদ্ধান্ত ছিল। আর দেখুন, আমরা কোনো প্রতিষ্ঠান নই। কিছু ছেলে মেয়ে এক জায়গায় হয়েছিল দেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, তারা এই মুহূর্তে এখন পর্যন্ত কাঁধে কাঁধ লাগিয়ে ভাই বোনের মতো কাজ করে যাচ্ছে। আমরা কোনো প্রতিষ্ঠান নই, আমাদের ওই ধরনের লোকবল বা অর্থবল নেই যে এই পরিমাণ থাকলে এত বৃহৎ কর্মযোগ্য সামাল দেওয়া যায়। তারপরেও আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে ত্রাণ কার্যক্রমের সঙ্গে নিজের পক্ষ থেকে কিছুটা কন্ট্রিবিউট করা ছাড়া দায়িত্বে ছিলাম না। আমরা একটু আপনার কাছে আবারও আসবো। একটু নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে যদি আসি, 2 মাস হবে কালকে এই অন্তর্বর্তীকালীন সরকারের। আপনি এই সরকারের ইতিবাচক বা নেতিবাচক যে মূল্যায়ন আপনার, সেটি আগে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসলে মানে সে জানতো না যে সে এইভাবে আসছে। ভুল শুদ্ধ সবারই হয়। একটা অনেক রক্তের মাধ্যমে এই সরকারটা এসছে। তা আমরা আসলে চাই যে 2 মাস বড় কথা না, কাজটা শুরু করাটা কিভাবে, কতটুকু কাজ গিয়েছে। আমরা সংস্কারের কথা শুনেছি। একটা সরকার যখন জনগণ ভোট দেয় সে 5 বছরের জন্য হয়। 5 বছরও কিন্তু দেখতে দেখতে চলে যায়।
অতীত সরকার সেও কিন্তু 6 মাস 7 মাস 8 মাস চলে গেছে, সে কিন্তু আগস্টে 8-এর জায়গায় গিয়ে কিন্তু সে পালাতে বাধ্য হয়েছে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে কাজটা শুরু করা দিয়ে বড় কথা ছিল। আমরা দৃশ্যমান ওই ধরনের কাজ আমরা আসলে দেখিনি, যে সংস্কারের যে কাজগুলো হওয়া দরকার, যেটা সামনে আসা দরকার। যেমন ধরেন এখন একটা কমিটি করেছে 6 জনকে নিয়ে, যে কমিশন করা হয়েছে, সেই কমিশনও আমরা দেখেছি মানে যাদেরকে দিয়েছে তাদের সঙ্গে কথা বলে নেই। যে কাজটা সংস্কারের প্রথম কাজটাই কমিশন, এই 2 মাস 2 মাসের মধ্যে, তারপরে কথা বলে নেয়। আবার ওখান থেকে পরিবর্তন হয়েছে, আমি আপনাকে সম্মান দিতে নাই পারি, অপমান করার অধিকার আমার নাই। এই জিনিসগুলো আমাদের, যারা আমরা পুরখাওয়া রাজনীতিবিদ, অনেক দিন কাজ করি এই রাস্তাগুলোতে, খারাপ লেগেছে। তারপরে আপনার ধরেন যে রাজনীতিবিদদের সাথে আলোচনা, এটা কিন্তু যখন কমিটি গঠন হয় তখনই কিন্তু এটা মাথার মধ্যে থাকার কথা। কিন্তু সেটা যখন তারা যখন বয়ান দিবে, তারা যখন কাজ করবে, 2 তারিখ থেকে বোধহয় কাজ করার কথা ছিল, 2 তারিখের পরে 3 তারিখে আমরা জানতে পেলাম যে আগে রাজনীতিবিদদের সাথে বসবেন। জি, আমরা এই প্রসঙ্গে আবার আসবো যে কেমন হলো আসলে আপনাদের এই জিনিসগুলো মিলে আমার কাছে ওনাদের অভিজ্ঞতা নাই, এটা সত্যি। জি, সংলাপ বিষয়ে আসবো। আমাদের সঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যুক্ত হয়েছেন, আমরা একটু দর্শকের সঙ্গে পরিচয় করে দিতে চাই। এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। নীলুফার চৌধুরী মনি, আপনি শেষ করেন। তো আমি যেটা বলছিলাম, তো ওনাদের অভিজ্ঞতা নাই, এটা নিয়ে আমরা যে দোষ দিব ওইভাবে তা দেব না। কিন্তু যাদের অভিজ্ঞতা আছে, বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন পার্টি, তাদের সাথে তাদের একটা প্রতিনিয়ত রুটিন মাফিক বসা দরকার। বসলে অভিজ্ঞতা যাদের 2 জন শেয়ার করে, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন যে এই সরকার ব্যর্থ হওয়া মানে আমরা নিজেরা ব্যর্থ হওয়া। যে কোনোভাবে এই সরকারকে আমরা বিজয়ী করতে চাই, আমরা বিজয়ী করতে চাই, আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু তারপরে যদি তারা তাদের কারণে ব্যর্থ হয়, সেখানে আমাদের তো আর কিছু করার থাকে না। আমরা একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসতে চাই। কেমন ছিল সংলাপ এবং রুটিন মাফিক বসার যে বিষয়টির কথা বিভিন্ন রাজনৈতিক দল থেকেই বলা হচ্ছে, সেখানে আপনার মন্তব্য কি? সংলাপ ভালো ছিল এবং সংলাপ বরাবরের মতোই হচ্ছে যে যারা স্টেক হোল্ডার্স আছেন এবং যারা দেশ চালাচ্ছেন তাদের সবার জন্য একটা কল্যাণকামী একটা ব্যাপার। এখন মনিয়াপা যেটা কাইন্ডলি বলেছেন যে পারহ্যাপস এইটা আরও একটু মানে অল্প সময় পর পরে বসার একটা আয়োজন করা দরকার আর কি, অনেকগুলো কারণে। একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যেহেতু দেশ চালানোর অভিজ্ঞতা আছে, তারা সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবেন। যারা এখানে ক্ষমতা নিয়ে এসছেন অথবা আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি জাতির পক্ষ থেকে, তাদের অনেকেরই এত বড় আকারে প্রশাসন চালানোর কোনো অভিজ্ঞতা আগে ছিল না। তো সেই জায়গাটাতে যদি কোনো ঘাটতি থেকে থাকে, সেটা পলিটিক্যাল পার্টির এক্সপিরিয়েন্সগুলো অনেক কাজে লাগবে। এবং আমরা পার্টিকুলারলি আমাদের যখন ডেলিগেশন মিট আপ ছিল, আমরা কিন্তু ওনাদেরকে এই মূল্যায়নগুলো দিয়েছি, প্রস্তাব দিয়েছি কোন কোন জায়গাতে কাজ করা দরকার, আপনাদের কোন কোন ডিপার্টমেন্ট ভালো ফাংশন করছে সেটা যেমন বলেছি, কোনটা কোনটা ভালো ফাংশন করছে না সেটাও বলেছি, এবং সেখানে কি কি করণীয় আছে সেগুলো বলেছি। যেমন এটা বারবার আমরা বলেছি যে ইতিমধ্যে সংস্কারের নামে অনেকগুলো 6টা কমিটি হয়েছে, যেটাকে আমরা স্বাগত জানিয়েছি। এগুলোকে শর্টকাট করা যেত সময় বাঁচানোর জন্য। আবার কোনো কোনো কমিশন প্রয়োজন ছিল না করবার। তারপরে হচ্ছে যে আবার গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা দরকার ছিল, সেই 1 নম্বর গুরুত্বপূর্ণ কমিশনটা করা হয়নি। সেটা হচ্ছে যে জুলাই আগস্ট গণহত্যার বিচারের যে তদন্ত কমিশন দরকার ছিল, আমরা বারবার বলেছি এবং সেটা রূপরেখা পর্যন্ত দিয়েছি। আমরা বলেছি যে পিলখানায় যে গণহত্যা হয়েছে 2009-এ, সেটার ব্যাপারে একটা গণতদন্ত কমিশন দরকার। আমরা বলেছি মতিঝিলে হেফাজতের উপরে যে গণহত্যা হয়েছে তার উপরে একটা গণতদন্ত কমিশন দরকার। গুমের ব্যাপারে একটা কমিশন তারা করে দিয়েছে, কিন্তু এটার ভিজিবিলিটি নাই। এটা আমরা বলেছি যে এটার একটু পাবলিক ভিজিবিলিটি দরকার, যে ওনারা আসলে কি করছেন। নির্বাচন নিয়ে কি আপনারা কিছু বলেছেন? নির্বাচন নিয়ে বলেছি যে আপনার এখন যে সংস্কারগুলো চলছে, এগুলো চলমান রেখেও 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে আমরা মনে করি। এটা সময় বাড়ানো অথবা কমানোর ব্যাপারে আমরা মনে করি যে রাজনৈতিক দল থেকে শুরু করে যারা স্টেক হোল্ডার আছে, স্টুডেন্ট লিডাররা আছেন, তারপরে ছাত্র জনতারা আছেন, সুশীল সমাজের সদস্য আছেন, তাদের সবার ব্যাপারে পরামর্শ নিয়েই এটা ঠিক করাটা উচিত। আর একটা কমিশনের কথা আমরা বলেছি, সেটা হচ্ছে গত
16 বছরে আপনার সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে এবং যারা সিপাহী ছিলেন নারী এবং পুরুষ হাজার হাজার সদস্যকে বরখাস্ত করা হয়েছে, পদচ্যুত করা হয়েছে বিএনপি জামাত তকমা দিয়ে। যারা গুম খুনে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে, যারা রাতের ভোটে স্টাফিং করতে অস্বীকার করেছে, যারা দৃশ্যমান হয়তো একটু ধার্মিক মানুষ, কোনো কাউকে এমনভাবে আপনার পদচ্যুত করা হয়েছে তার বউ হিজাব করেন, বোরখা পরেন, এই জন্য করা হয়েছে। তো এই ধরনের অনেকগুলো জঙ্গি তকমা দিয়ে করা হয়েছে এবং তাদের যে সুযোগ সুবিধা আছে, তাদের বেতন, পেনশন, তারপরে হচ্ছে আবাসন সুযোগ সুবিধা, হাসপাতালের সুযোগ সুবিধা, ক্যান্টনমেন্টে যাওয়া আসা যে সুযোগ সুবিধা, সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা বলেছি যে একটা বেসামরিক ব্যবস্থাপনায় একজন বিচারপতির নেতৃত্বে একটা তদন্ত কমিশন হওয়া দরকার। এগুলোকে আমরা বলেছি যে জাতির সাথে যেহেতু একটা সংস্কারের প্রশ্ন আসছে, স্বচ্ছতার প্রশ্ন আসছে, জবাবদিহিতার প্রশ্ন আসছে এবং ফ্যাসিবাদ মুক্ত একটা নতুন বাংলাদেশ গড়বার প্রশ্ন আসছে, সেই জায়গাগুলোতে এই জবাবদিহিতা, স্বচ্ছতা পাবলিকলি হওয়া দরকার এবং এটা মডেল পর্যন্ত বলেছি। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে আসতে চাই। যেরকম এবি পার্টি 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন হতে পারে বলে সময় দিয়েছেন, এই সময়টাকে কি আপনার যৌক্তিক মনে হয়? দেখেন, এবি পার্টি তো আলাদা একটা দল, সে তার মতো বলতেই পারে। আমাদের দল সেটা কিন্তু কোনো সময় বলে নেই, বলেছে যৌক্তিক সময়। এটা অন্তর্বর্তীকালীন সরকারই বলবে, কিন্তু তারা কিন্তু রহস্যজনকভাবে নিশ্চুপ আছে। আপনি এবি পার্টির সেই 1.5 থেকে 2 বছরই বলেন, সেনা প্রধানের 1.5 বছরই বলেন, কিংবা আপনার জামাত ইসলামী তারা যে 4.5 বছর বলেন সেটাই বলেন, তারা কিন্তু কোনো কিছুতেই মুখ খুলছে না। এবং সর্বশেষ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ওনাদের সাথে বসছিলেন এই যে এই সংস্কারের এটা, ওখানে কিন্তু প্রথমেই রোড ম্যাপটা চেয়েছেন। আমাদের প্রথমে রোড ম্যাপ দরকার এবং একই সাথে ভোটার কার্যক্রম, আপনার হালনাগাদ ভোটারের কার্যক্রম এবং ভোটের, এগুলো তো কেউ সাংঘর্ষিক না যে একটা কাজ করলে আরেকটা করা যাবে না। এক একটা সেক্টর এক একটা কাজ করবে, এমন না যে আপনি একমাত্র ব্যক্তি, আপনাকেই সব কাজ করতে হয়, তা তো না। বাংলাদেশে পর্যাপ্ত লোকবল আছে, পর্যাপ্ত বুদ্ধিজীবীও আছে, কম হলেও একদম কম না যে একদম আমরা পারছি না। আর পৃথিবীর সবচেয়ে বড় বড় দেশের যেমন এখন যে সংবিধান চলে, ম্যাক্সিমামই কিন্তু ওই ব্রিটিশকে ফলো করে আমাদেরকে চলতে হয়, চলে। তো ওরকম বড় বড় দেশকে ফলো করে আমরা তার আগে আরেকবার নুসরাত তাবাসসুম আপনার কাছে আসতে চাই, নির্বাচন নিয়ে আপনাদের ভাবনাটা আসলে কি? দেখুন, নির্বাচন নিয়ে ভাবনার মানে একটি বাংলাদেশের মানুষজন অনেকদিন নির্বাচন দেখতে পায়নি। নির্বাচন নিয়ে মানে সচেতন নাগরিক হিসেবে সবারই চিন্তা ভাবনা রয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, তাতে নির্বাচনের ওই ক্যাওয়াজ নেওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। আরও অনেক সংস্কারের দরকার, আগে সংস্কারগুলো শেষ করা প্রয়োজন, তারপরে নির্বাচনের কথা ভাবা যেতে পারে। এবং একই সঙ্গে নির্বাচন ব্যবস্থারও পর্যাপ্ত সংস্কারের দরকার রয়েছে। গত 16 বছরে নির্বাচন ব্যবস্থা যতটা কলুষিত হয়েছে, যতটা দূষিত হয়েছে, এতটা মনে হয় আর কোনো সেক্টর এতটা নষ্ট হয়নি। তো নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক সংস্কারগুলোর কথাই তো বলছেন। হ্যাঁ, সেগুলোর প্রয়োজন রয়েছে এবং একই সঙ্গে যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা নির্বাচনে অংশ নেবেন, তাদেরও নিজেদের দলের অভ্যন্তরীণ কিছু পরিবর্তন, কিছু সংস্কারের দরকার। যেমন দেখুন, আমি একজন ছাত্র হিসেবে আমি ভবিষ্যৎ বাংলাদেশে চাই না যে আর কখনো ক্যাডার রাজনীতি চলুক, রাজনীতির নামে গুম খুন চলুক। এবং দেখুন, সংবিধানের পরিবর্তনের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের গঠনতান্ত্রিক সংস্কারও দরকার। তা নইলে আমরা চাই না ভবিষ্যৎ বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলই ক্ষমতা পেয়েই তারা স্বৈরাচারী হয়ে উঠুক। এই জন্য পরিবর্তন আসলে সব জায়গায় প্রয়োজন। আমার মনে হয় পর্যাপ্ত পরিবর্তন যখন হবে, যখন সকলের মনে হবে যে না, দৃশ্যমান সংস্কার সম্পন্ন হয়েছে, তখন নির্বাচনের কথা ভাবা যেতে পারে। আপনি কি সাংবিধানিক পরিবর্তনগুলোর উপরই জোর দিচ্ছেন? সেক্ষেত্রে সাংবিধানিক পরিবর্তন বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং সাংবিধানিক পরিবর্তিতে নির্বাচিত সরকার আসলে পরিবর্তনও হয়। দেখুন, পরিবর্তন নয়, আমি কথাটা পরিমার্জন বলতে চাই। সাংবিধানিক পরিমার্জন ছাড়া এই মুহূর্তে আসলে অনেকগুলো সমস্যারই সমাধান করা সম্ভব নয়। জি, আপনার মনে হয় রাজনৈতিক দলগুলোর এই ব্যাপারে আরো ভালোভাবে ভাবা উচিত। অবশ্যই রাজনৈতিক দলগুলো কি ভাবছে সেই নিয়ে আমরা বিরতির পরে শুনবো। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আলাপ করছি অন্তর্বর্তী সরকারের পথ চলা নিয়ে। আমরা জানি আগামীকাল 2 মাসের পথ চলা শেষ করবে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সঙ্গে স্টুডিওতে 3 জন অতিথি আছেন। আবারও নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে আমি আসতে চাই। 3 দফায় সংলাপ হলো, শেষ সংলাপটা হলো সংস্কার নিয়ে।
এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিও প্রাধান্য পেয়েছে। দলগুলোর দাবি কিংবা প্রস্তাব আসলে কতটা আমলে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা মেনে নিচ্ছে বলে মনে করেন? এটা আসলে যারা যান তারা বলতে পারেন। অনেক সময় আছে কি নিজের কষ্টটা বোঝানো যায় না, বলা যায় না। এটা যে কেউই হোক না কেন একটু বিব্রত হয়, এম্বারাসিং ফিল থেকে। তো আমি একটুকু বলি যে যতটুকু আমরা আশা করেছিলাম আমরা ততটুকু আশাহত হয়েছি অনেক ক্ষেত্রে, যেটা আসলে পূর্ণাঙ্গ আকারে ওইভাবে বলার সম্ভাবনা বলা উচিত না। তবে আমরা মনে করি যে ইতিহাস থেকে প্রত্যেকের লার্ন নেওয়া উচিত। এই শিক্ষাটা প্রত্যেককেই সুসংহত করবে, শক্তিশালী করবে। ওনারাও যদি শিক্ষা নেন, ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিনের জন্য, নামটাই এরকম। ওনারা যদি শিক্ষা নেন ওনাদের জন্য ভালো, বলে এই দেশের মঙ্গল হবে না, হয়তো এই দেশের মঙ্গল হবে না, অন্য কারো হাতে চলে যাবে ক্ষমতার দণ্ডটা। সেটা আমার জন্য ক্ষতি, ওনাদের জন্য ক্ষতি, যারা আন্দোলন করেছে আমাদের সন্তানরা তাদের জন্য ক্ষতি, যারা আন্দোলনের বেসমেন্ট তৈরি করেছে, যারা আন্দোলনের ফাউন্ডেশন তৈরি করেছে তাদের জন্য সব মিলে ক্ষতি। সব মিলে এই জাতিটার জন্যই ক্ষতি হবে। সেই জাতিটাকে যদি রক্ষা করতে হয় প্রত্যেকের, যার অভিজ্ঞতা নাই সে অভিজ্ঞতা নিবে, যার আপনার ক্ষমতা নাই সে ক্ষমতা নিবে। এই ক্ষমতা বলতে আমি এটা বোঝাচ্ছি না যে হম্বিধম্বি করা, ক্ষমতাকে খুব পোলাইটলি কাজে লাগানোর জন্য যা করার দরকার আমরা কিন্তু সেই আপনার উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে সেটা আশা করতে পারি না। আমরা অনেকটা আশা হতো, এই কারণে আশা হতো যে তাদের বয়স, তাদের কার্যক্রম, তাদের অভিজ্ঞতা সবগুলো মিলেই একজন ডক্টর ইউনূস নো ডাউট সে পৃথিবীর সেরা একজন ব্যক্তি, কিন্তু পৃথিবীর সেরা একজন ব্যক্তি, একজন খুব সেরা ইকোনমিক্স, খুব ভালো কিন্তু জার্নালিস্ট না, খুব ভালো জার্নালিস্ট, খুব ভালো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী না, খুব ভালো রাষ্ট্রবিজ্ঞানী, খুব ভালো কিন্তু আপনার পদার্থবিদ না। আমি এটা বুঝাচ্ছি। সো একজনের প্রয়োজনে আরেকজনকে ভীষণভাবে দরকার, আর সবার প্রয়োজনে যাকে দরকার সেটা হলো রাজনীতিবিদ। আমি আবারও বললাম আপনারা আশাহত হয়েছেন তৃতীয় দফার সংলাপের পরও। আবারও আপনার কাছে আসতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই দফার সংলাপটা কেমন ছিল? যে আপনাদের দলগুলোর যে প্রস্তাব সেটি আসলে কতটা আমলে নেওয়া হচ্ছে বা মেনে নিচ্ছেন সরকার, কি মনে করেন? খুবই ওয়ার্ম ছিল। প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন যে আমাদের ব্যাপারে আপনাদের মূল্যায়ন বলেন, সমালোচনা থাকলে সমালোচনা বলেন, কোথায় কোথায় ঘাটতি আছে বলেন, করণীয় কি কি আছে সেগুলো বলেন। এবং আমরা প্রোডাক্টিভলি বলেছি, মুখেও বলেছি, লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, মূল্যায়ন প্রস্তাব দিয়েছি। এর বাইরেও এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের অবজারভেশনের প্রস্তাবনার সাথে ওনারা একমত হয়েছেন এবং এগুলোর গুরুত্ব ওনারা বুঝতে পারছেন এবং ওনারা ফিল করছেন যেগুলো করা দরকার। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকেই হয়তো ফিল করছি গতিটা কম কেন। হয়তো আমার কাছে মনে হয়েছে ওনাদের গতির থেকেও আমাদের প্রত্যাশা। সংলাপের দিনের গতিটা নিয়ে আসলে সবাই আরো বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে যেমন বাম জোট, সেখান থেকে রুহিন হোসেন প্রিন্স তিনি বলে গেছেন যে একদিনে এতগুলো পার্টিকে সংলাপ করাটা এটা আসলে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না আসলে আলটিমেটলি। আপনি কি মনে করেন? আমি এটা একদম প্রশাসনিক ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার, আমি এটাকে গুরুত্বপূর্ণ খুব বেশি মনে করি না। আমি মনে করি যে কথা শুনছেন কিনা, আমলে নিচ্ছেন কিনা, এবং আমরা ফলোয়িং উইকস যেগুলো আসতেছে আগামী সপ্তাহগুলোতে এটা আমরা দেখব, আগামী মাসগুলোতে, যে ওনারা যে আমাদের বক্তব্যগুলো শুনেছেন, নিয়েছেন লিখিত বক্তব্য, এটা ওনারা আমলে নিচ্ছেন কতটুকু, ওনারা কোন ফরম্যাটে মিটিং করছেন, আধা ঘন্টা সময় দিল কিনা, একদিনে সব দলকে ডাকলো কিনা, এটা একান্তই প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। এটা ওনারা রিভিউ করবেন যে কাজটা ঠিক হয়েছে কিনা। কিন্তু আমি মনে করি যে কনভারসেশন যেটা হয়েছে, কনভারসেশনটা যথেষ্ট ওয়ার্ম ছিল। যেখানে যেখানে দুর্বলতা আছে আমরা মনে করেছি, বলেছি, সেখানে ওনারা কেউ দ্বিমত করেন নাই। প্রত্যেক উপদেষ্টা যারা ছিলেন তারা অত্যন্ত মনোযোগের সাথে শুনেছেন। আমরা যেটা বারবার দেশবাসী প্রত্যাশা করছে যে যেই গতিতে একটা জিনিস নড়াচড়া করবার কথা ছিল সেটা হয় নাই কেন, অথবা হচ্ছে না কেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে টোটাল প্রশাসন কিন্তু ভেঙে পড়েছে। 10-15 জন উপদেষ্টা মিলে তো দেশটা চালাতে পারেন না, ওনাদের কাজ দিতে হয় সচিবালয়ে। টোটাল ক্ষমতার যে ভর কেন্দ্র আছে পুরোটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। এবং আমরা বারবার বলেছি যে আপনার এই যে আলী ইমাম মজুমদার সাহেবের কথা বলেছি, পাবলিকলি বলেছি, যিনি একসময় ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, বুড়া মানুষ, ডেমেনশিয়ার রোগী, উনি মনে রাখতে পারেন না, ভুলে যান তথ্য, কথা বলার পরে আবার অনেক শুরু থেকে শুরু করতে হয়। ওনার জন্য আমরা দোয়া করি, ওনার প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু রাষ্ট্র তো দোয়া দুরুদের বিষয়টা মিলাদ মাহফিলের ব্যাপার না, রাষ্ট্র তো একটা ব্রুটাল ব্যাপার।
মানে খুব ফার্মলি ডিল করতে হয় এখানে, আপনার এখানে হিংস্রতা আছে। তো সেই জায়গাটাতে উনি ফাংশন করতে পারছেন না। ওনার দায়িত্ব হচ্ছে টোটাল সিভিল সার্ভিস দেখাশোনা করবার। উনি যার উপর ভরসা করছেন, ওনার আগের আমলের পিএস ছিল আহসান কিবরিয়া সিদ্দিকী, তিনি হচ্ছে শেখ হাসিনার দপ্তরের ডিজি ছিলেন 8 থেকে 10 বছর। সেই মানুষটাই এখনো প্রধান উপদেষ্টার দপ্তরের পরিচালক হয়ে আছেন। অতএব অ্যাডভাইস যারা দিচ্ছে, যারা চালাচ্ছে মিনিস্ট্রিতে, 80-85 মতো সচিব আছে, অলমোস্ট সবাই গত আমলের। টোটাল প্রশাসন ব্রেকডাউন করছে বিকজ ফাংশন করছে না। এবং কোনো কোনো উপদেষ্টা বলছেন সচিব পরিবর্তন হচ্ছে, পিএস পরিবর্তন হচ্ছে, এপিএস পরিবর্তন হচ্ছে, ওনারা জানেন না। তাহলে কে পরিবর্তন করছে এগুলো, কিভাবে হচ্ছে এগুলো? এই জন্য আমরা বারবার বলছি যে তদবির বেইজ মনোনয়ন অপসারণ না করে প্রসেস বেইজ হওয়া দরকার। প্রসেস ফলো করলে প্রসেসের একটা স্ক্রুটনি থাকে যে আপনি কাকে ডিসি বানাচ্ছেন, কাকে এসপি বানাচ্ছেন, আপনি সেই প্রসেসটা কিন্তু ফলো করছেন। পরে যখন অভিযোগ আসছে 8 জনকে দিয়েছেন, আবার উইথড্র করেছেন, এরপরে আবার তদন্ত কমিটি করেছেন, তারা স্ক্রুটনি করেছে। তো এইটা যদি একটা সিস্টেম ডেভেলপ করে, তখন যেটা হবে যে আপনার এই প্রসেস ফলো করে আপনি অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারবেন। কোর্টেও আমরা একই রকম আলোচনা শুনতে পাচ্ছি যে হাইকোর্টের 30 জন জাজের অপসারণের একটা তালিকা উপদেষ্টাদেরকে দেওয়া হয়েছে। আপনার এই প্রসঙ্গ ধরে আবার নুসরাত তাবাসসুম আপনার কাছে আসতে চাই। নুসরাত তাবাসসুম, আপনারা বলছেন যে আপনারা সরকারে থাকবেন, আবার প্রেশার গ্রুপ হিসেবে বাইরে থাকবেন। আমরা অতীতে এর আগে এরকম অবস্থায় বিভিন্ন কিংস পার্টি তৈরি হতে দেখেছি। এইরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কোনো কিংস পার্টি তৈরি হওয়ার? আমার মনে হয় না যে কেউ বলেছে এই কথাটা যে আমরা সরকারে থাকবো, আবার আমরা ওয়াচডগ হিসেবে আপনাদের থাকবো। ছাত্র আন্দোলনের 2 জন উপদেষ্টা এই সরকারে আছে, অন্তর্বর্তীকালীন সরকারে আছে। দেখুন, 2 জন উপদেষ্টা যারা রয়েছেন, আসলে যদি আসলে তো বিপ্লব পরবর্তীতে বিপ্লবী সরকার গঠনই হয়, সেক্ষেত্রে হয়তো আরো অনেক ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের প্যানেলে থাকতে পারতো। কিন্তু আমরা মনে করেছি যে তারুণ্যের যে চিন্তাভাবনা, তার সঙ্গে মানে বয়স্কদের অভিজ্ঞতার মিশ্রণ দরকার, এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকার। আর কিংস পার্টি হওয়ার কোনো ব্যাপার নেই এখানে, কোনোভাবেই না। দেখুন, তারা 2 জন যখন রয়েছে, আপনি দেখতে পারবেন দেশের মধ্যে আমাদের 2 জন হিসেবে তো বাইরে আপনারা আছেন, আপনারা সমালোচনাও করছেন। যে 2 জন ছাত্র উপদেষ্টা ভেতরে রয়েছে, বাইরে কিন্তু তাদের সমালোচনা কোনো অংশে কম নয়, এবং সেই সমালোচনা শুধুমাত্র সাধারণ জনগণ করছে তা নয়, আমরাও করছি। সেটাই বলছিলাম। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন যে এটা কিংস পার্টি হচ্ছে? না, আমি মনে করি ভবিষ্যতে এরকম সম্ভাবনা আছে কিনা। না, একেবারেই নয়। কিংস পার্টি কেন? আমরা সব সময় পিপলস পার্টি ছিলাম, আমরা পিপলস পার্টিই থাকবো। আমরা জনগণের জন্যই লড়াই করেছি। এবং ওই যে একটা কথা বলা হচ্ছিল যে বিকল্প এখন পর্যন্ত জনগণই রয়েছে। আমরা প্রত্যেককেই যাচাই বাছাইয়ের মধ্যে রাখতে চাই, আমরা প্রত্যেককেই সচেতনতার চোখ দিয়ে দেখতে চাই, এবং একই সঙ্গে স্বৈরাচারীর হাতে আর কখনোই আমরা নিজেদেরকে সঁপে দিতে রাজি না। দেখুন, সরকারের আসলে সাবমিসিভ নয়, অ্যাটেন্টিভ হওয়া দরকার। আমার মনে হয় এই সরকার যথেষ্ট অ্যাটেন্টিভ, তারা জনগণের কথাগুলো শুনছে, তাদের কাছে যে বক্তব্যগুলো পৌঁছানো হচ্ছে তারা সেগুলোতে যথেষ্ট মনোযোগ দিচ্ছে। এখন একটি সরকার যদি এই কথাটা আমরা কিন্তু প্রায় শুনি তাবাসসুম, যে স্বৈরাচারের হাতে আমরা আর কখনোই। আমি একটু শেষ করি। হ্যাঁ, শেষ করুন। দেখুন, যদি এই সরকারের কাছে যতগুলো বক্তব্য নিয়ে যাওয়া হয়েছে সবগুলো যদি তারা মেনে নিতেন, তাহলে তো জনগণ আরো বেশি খুশি থাকতে পারতো। কিন্তু সেটা দীর্ঘমেয়াদে ভালো ফল আনতো কিনা, এটি একটি প্রশ্ন থেকে যায়। আর স্বৈরাচারের হাতে আমরা যে আর কখনোই পড়বো না, এই কথাটা তো সবসময় বলা হচ্ছে। স্বৈরাচারের সাথে এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার নয়, সামনে যতগুলো সরকার আসবেন, সামনে যতগুলো দল সরকার গঠন করবেন, আমরা প্রত্যেককে বলতে চাই আপনারা জনগণের বক্তব্যের প্রতি অ্যাটেন্টিভ হন, জনগণ কি বলতে চাই সেটা নিয়ে মনোযোগী হন। একই সঙ্গে দেশের জন্য জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিন। আপনারা জনতুষ্টিমূলক কার্যক্রমও করবেন না, একই সঙ্গে জনগণের উপরে চাপিয়ে দিয়ে স্বৈরাচারীমূলক আচরণও করবেন না। এই সরকারের মধ্যে আমি মনে করি এখন পর্যন্ত এই 2টি বৈশিষ্ট্যই দেখা গিয়েছে। তারা জনগণের উপরে কোনো স্বৈরাচারীমূলক কোনো দমন পীড়ন চাপিয়েও দেয়নি। তাদের মধ্যে আমি কোনো জনতুষ্টিমূলক, শুধুমাত্র জনগণকে খুশি করে কিছুদিন থাকতে হবে এরকম পপুলিস্ট ডিসিশন নিতেও আমি দেখিনি। বরং সত্যিকারের জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই প্রশাসনিক দুর্বলতা রয়েছে, কিন্তু তারা যথেষ্ট অ্যাটেন্টিভ, যথেষ্ট মনোযোগী। আমার মনে হয় শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার নয়, পরবর্তী প্রত্যেকটি রাজনৈতিক দলের মাধ্যমে গঠিত সরকারের প্রতি যদি জনগণ যার যার জায়গা থেকে ওয়াচডগের দায়িত্ব পালন করে, তাহলে কোনো সরকারই আর দমন পীড়নমূলক কার্যক্রম করতে পারবে না এবং স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগটা পাবে না। আমরা একটু নীলোফার চৌধুরী মনি আপনার কাছে একটু আসতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাবাসসুম বলছিলেন যে আর
কোনো স্বৈরাচারকে আসলে তারা কোনোভাবেই ক্ষমতায় যেন না যায় সেই জন্য তারা আসলে কাজ করছেন। কেউ আসলে জনগণ স্বৈরাচার হয়ে কেউ ক্ষমতায় আসে না। ক্ষমতায় আসার পরে যখন ক্ষমতাকে চরমভাবে অপব্যবহারের সুযোগ নেয়, সুযোগ পায়, তখনই তারা স্বৈরাচার হয়। এটা রং কথা। স্বৈরাচারকে কেউ কখনো ভোট দিয়ে পাশ করায় না। স্বৈরাচার নিজেই নিজের ভোটটা হাতে তুলে নেয়। এবং স্বৈরাচার কিন্তু যখন প্রথম আসে তখন সে স্বৈরাচার ছিল না, থাকে না। স্বৈরাচার যেমন আমি আপনাকে যদি প্রমাণ দিই যে এই যে বন্যার টাকাটা উঠেছিল, বন্যার টাকাটা কিসের জন্য উঠেছিল? যখন একজন ভদ্রলোককে আমি টেলিভিশনে দেখেছি যে মা মারা গিয়েছে 4 বছর আগে, 4 বছর ব্যাংকটাকে, মাটির ব্যাংকটাকে বুকে তুলে রেখেছে, মায়ের শেষ স্মৃতি। যখন দেখেছে বন্যায় মানুষের এমন অবস্থা, সে মনে করেছে এটাই সবচেয়ে তার মাকে মনে রাখার সবচেয়ে বেস্ট জায়গা, যে আমি মায়ের টাকাটা দিয়ে দিতে পারি। ওখানে সবার সামনে ব্যাংকটা ভেঙেছে, শুধু হাজার হাজার টাকার নোট দেখা গেছে, তার মায়ের একটা শেষ সঞ্চিত ধন। সেই টাকাটা তো ওই সময়, ওই মুহূর্তটা বন্যার মানুষকে দেওয়ার জন্য, এটা ব্যাংকে রাখার জন্য ছিল না। ব্যাংকে রেখে টাকা বাড়ানোর মধ্যে কোনো ছিল না। যে মানুষটা 1 টাকা 2 টাকার ম্যাচের দাম যখন, কিংবা 2 টাকার মমের দাম যখন 50 টাকা বা 100 টাকা নেয়, মানুষ কিনতে বাধ্য হয় কেন? বন্যার পানির মধ্যে। জানি এটা নোংরা ব্যবসায়ী নীতি, তারপরে মানুষ কিনে, কারণ তার কোনো উপায় থাকে না। ওই বন্যার সময় 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা, 100টা টাকা একটা বাচ্চার ব্যাংক ভাঙা, সাইকেল না কিনে ব্যাংক ভেঙে দেওয়ার টাকাটা কারো কিন্তু ভোগবিলাসিতার জন্য কিংবা কোনো ব্যাংকে রাখার জন্য দেওয়া হয় না। এটার নামই হচ্ছে স্বৈরাচার। স্বৈরাচার কখনো জন্ম নিয়ে স্বৈরাচার হয় না। স্বৈরাচার ক্ষমতাকে অপব্যবহার করতে করতে আস্তে আস্তে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আজকে আমরা আলাপ করছিলাম অন্তর্বর্তী সরকারের পথ চলা, এই ইস্যুতে কথা বলছিলেন আমাদের বিরতির আগে নীলোফার চৌধুরী মনি। সেই প্রসঙ্গ ধরে নুসরাত তাবাসসুম, আপনার কাছে আবার আসতে চাই। ক্যাম্পাসের ছাত্র রাজনীতিটা, ভবিষ্যৎ ছাত্র রাজনীতি আসলে কেমন হবে সংস্কারের পরে? দেখুন, আসলে সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের মতামত তো এখানে সবসময়, অ্যাকচুয়ালি সংখ্যাগরিষ্ঠ নয়, সকলের মতামত প্রাধান্য পাওয়া উচিত। সেখান থেকে হিসাব করে সংস্কারটা হবে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটি আলাপ সবসময় রয়েছে, কারণ মাতৃ সংগঠন যদি ক্ষমতার চর্চা থাকে বা সরকার গঠন করে, সেক্ষেত্রে ছাত্র সংগঠনের আসলে স্বৈরাচারী হয়ে যাওয়ার বা ক্ষমতার অপব্যবহার করা, যেমনটা আমরা পূর্বে দেখেছি স্বাধীনতার পর থেকে অলমোস্ট প্রতিবার, এরকম সুযোগটা আসলে এখন আর কেউই দিতে চায় না। কোনো ছাত্রই চায় না যে তার ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাস ফিরে আসুক। অন্তত ছাত্রলীগ যে নমুনা তৈরি করে গেছে, তারপরে জনমনে আতঙ্ক রয়েছে। সেখান থেকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণের একটি প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে রয়েছে এবং সংস্কারের সময় নিশ্চয়ই সেই বিষয়গুলো মাথায় রেখে সংস্কার করা হবে। হল সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি তৈরির জন্য এখন বিশ্ববিদ্যালয়গুলোতে কথা হচ্ছে। আমিও মনে করি যে ছাত্র রাজনীতি আসলে ক্যাম্পাসে হল সংসদ কেন্দ্রিকই বা ছাত্র সংসদ কেন্দ্রিকই হওয়া উচিত। যেমন ডাকসু রয়েছে, চাকসু রয়েছে, ডাকসু রয়েছে, এগুলো কেন্দ্রিকই আসলে হওয়া উচিত। তাতে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক চর্চাটা যেমন সুস্থ থাকবে, ঠিক তেমনি প্রতিনিধিত্ব করার প্র্যাকটিসটাও দিনকে দিন বৃদ্ধি পাবে। আমরা এই ইস্যুতে আবারও নীলোফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই, তারপরে ব্যারিস্টার আসিফ ফুয়াদ আপনার কাছে আসবো। ছাত্র রাজনীতি নিয়ে যে কথাগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন বা নেতারা বলছেন যে লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্ররা আর করবে না ক্যাম্পাসে, বা তাদেরকে যেভাবে মাদার সংগঠনগুলো ব্যবহার করে সেটি আর হবে না, এটি নিয়ে আপনাদের অবস্থান আসলে কি? দেখেন, একটা হল সংসদ কেন্দ্রিক বা ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতি একটা সময় ছিল যে লেজুর ভিত্তিক ছিল না, হয়তো বা কোনো সংগঠন, মানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর নিজেদের ভেতরে নিজেদের কিছু ডিমান্ডকে ফুলফিল করার জন্য হয়, সেটা একটা দিক। সেটা কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটেন 52, 54, 56, 72, 71, আপনি 90, ছাত্র রাজনীতি আপনার এই মাদার সংগঠন ছাড়া কিন্তু ওইভাবে হয় নাই, ওইভাবে করতে পারে নাই। সো আপনার ওই বলে না যে লুম বাঁচতে গা উজাড় করার কোনো কারণ নাই। আপনি দেখেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা তো মাদার সংগঠন ছাড়া তারা গজিয়ে উঠেছে, ভালো, এটা ভালো দিক। তারা আপনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কিন্তু এখন কি তারা মারামারি করছে না? তাদের তো মাদার ফাদার নাই, তারপরে কি তারা মারামারি করছে না? 3 জন 5 জন একখানে হয়ে আবার অনেকে নিজেকে ঘোষণা দিচ্ছে না, আমি আজকে থেকে এখান থেকে সরে গেলাম,
আমি এখান থেকে পদত্যাগ করলাম, আমি এই বৈষম্য বিরোধীর সাথে আর নাই, এরকম তো আমরা প্রতিদিন শত শত দেখছি, সমস্ত বাংলাদেশে দেখছি। তাহলে এটা কি হলো? তারা তো ওই কিংস পার্টির মতো হয়ে গেল, অঙ্কুরে বিনাশ। তো এই অঙ্কুরে বিনাশের চেয়ে সিস্টেম ধারাটা যদি সিস্টেমেটিক থাকে, ছাত্রদের দিয়ে তো আর বড়দের কাজ করে না। সন্ত্রাস কখন হয়? ওই যে বললাম আপনাকে, ক্ষমতাটা যখন নিজের কাছে আস্তে আস্তে কক্ষিগত করা শুরু করে তখনই স্বৈরাচারের জন্ম হয়। আমি লাইনটা শেষ করি, তখনই স্বৈরাচারের জন্ম হয়। এই যে যেমন একটা উদাহরণ সামনে টানলাম, এই যে তাদের চালচলন, ভোগ বিলাসিতা, এইসব আমি টানলাম। আমাদের হাতে সময় একদমই নেই। ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, আপনি তো দুজনের বক্তব্যই শুনলেন, ছাত্র রাজনীতি নিয়ে আসলে আপনার মন্তব্য কি? এবার সংস্কারের পরে আসলে কেমন ছাত্র রাজনীতি হওয়া উচিত? সংস্কারের আগে থেকেই আমাদের পজিশন খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে ছাত্র সংসদ কেন্দ্রিক নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমেই ছাত্র অ্যাক্টিভিটিস থাকতে হবে। সারা দুনিয়ার পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেটা দেখেছি, রাজনৈতিক দলের কোনো শাখা সংগঠন ক্যাম্পাসে থাকে না এবং থাকা উচিত না, যদিও আমি নিজে ছাত্র রাজনীতি করেছি ক্যাম্পাসে। তো এইটা থেকেই আমার অভিজ্ঞতা যেটা হচ্ছে যে এটা আসলে কোনো সুফল বয়ে আনে নাই, দেশের জন্য বয়ে আনে না, দলের জন্য বয়ে আনে না, বরং প্রত্যেকটা ছাত্র সংগঠন কিন্তু তার মূল দলের জন্য একটা বোঝা হয়ে যায়। তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতা করতে করতে অনেক সময় মূল দলের নেতৃবৃন্দরা যথেষ্ট বিব্রত হন। অতএব আমরা মনে করি টিএসসি এবং হচ্ছে ডাকসু, রাকসু, চাকসু, ছাত্র সংসদ, এই দুইটা জায়গা হতে হবে আগামী দিনের ছাত্র নেতৃত্ব তৈরি করবার জায়গা, যেটা আমাদের ইতিহাসে আছে, বারবার হয়েছে এবং এই ধারাবাহিকতাটা গ্র্যাজুয়ালি নষ্ট হয়ে গেছে। এর বাইরে অন্য কোনো বিকল্প করলে শুধু ছাত্র না, শিক্ষকদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। লাল, নীল, সাদা, হলুদ, খয়েরি, এই শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। কর্মকর্তা কর্মচারীদের যে দলীয় রাজনীতি আছে এগুলো বন্ধ করতে হবে। সবার গ্রিভেন্স মেকানিজম প্রশাসনে থাকতে হবে, যে কর্মকর্তারা ধরেন বেতন বাড়াতে চায়, এটার একটা প্রশাসনিক ব্যবস্থা থাকতে হবে। তাদের এটা ব্যানার নিয়ে রাস্তায় নামার দরকার নাই। তো কর্মচারীদেরও তো একই অবস্থা, শিক্ষকদের তো একাডেমিক কাউন্সিল, সিনেট, সিন্ডিকেট, অনেক জায়গা আছে রেজিস্টার বিল্ডিং এ, তারা সেটা করবে। কিন্তু এরকম একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ঘোষণা দেওয়ার পরে আবার ক্যাম্পাসে রাজনীতি তো আবার চালু রাখতে হয়েছে। আমার মনে হয় তখন ঘোষণাটা খুব অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এটা সিনেটে অথবা একাডেমিক কাউন্সিলের যে আলোচনা রেফারেন্স আমরা দেখেছিলাম, পরবর্তীতে ওই 15 জনের মধ্যে 11 জন উপস্থিত ছিলেন সিন্ডিকেট মেম্বার। এর ভিতরে 1-2 জন যারা আওয়ামী মনা ছিলেন, আওয়ামী লীগের প্যানেল থেকে এসছেন, তারা এই কথাটা বলেছেন যেহেতু, এবং তাদের মধ্যে একটা অসৎ উদ্দেশ্য আছে, তারা একটা গুড ফেইথে বলেন নাই। তারা এই কথাটা এই কারণে বলেছেন যেহেতু ছাত্রলীগ ক্যাম্পাসে অপারেট করতে পারছে না, অতএব ছাত্র রাজনীতি বন্ধ থাকুক। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে একদম কনিষ্ঠ সদস্য হিসেবে নুসরাত তাবাসসুম আপনার কাছে আবারও আসতে চাই, যেহেতু ছাত্রলীগ প্রসঙ্গ আসলো। আসলে ছাত্রলীগ নিয়ে আমাদের আপনার কি অবস্থান? ছাত্রলীগ ক্যাম্পাসে যেতে পারে না, অনেকেই গিয়ে মারধরের শিকার হয়েছে। এক বাক্যে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। দেখুন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে মুভ করেছিল, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বহুবার বহু জায়গায় বহুজন এটা বলেছে যে ছাত্রলীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করা উচিত। ছাত্রলীগের কার্যক্রম গত 16 বছর ধরে পুরোটা সময় শুধুমাত্র সন্ত্রাসমূলকই ছিল। সেক্ষেত্রে একটি সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত হওয়ার কারণে বহু শিক্ষার্থী হয়তো এরকম রয়েছে যারা বাধ্য হয়ে বা কোনো চাপে পড়ে এই সংগঠনে যোগ দিয়েছিল, কিন্তু যেহেতু তার দলটি সন্ত্রাসমূলক কার্যক্রমের সাথে যুক্ত, সেক্ষেত্রে তারা এখন যে অনিরাপত্তা বা ভয়ভীতির মধ্যে রয়েছে, এটা আমি মনে করি গণরোষের দিকটা হিসাব করলে খুব স্বাভাবিক, কিন্তু এটি হওয়া উচিত নয়। আমরা প্রত্যেকের সাংবিধানিক নিরাপত্তা দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি, 30 সেকেন্ডে আপনি বলেন ইরফাত চৌধুরী মনি। জি, আমি মনে করি যে ছাত্র রাজনীতির বিকল্প নাই। আমি ছাত্র রাজনীতি থেকে এসেছি, আমার মনে হয় না আমি খুব বেশি খারাপ হয়েছি। খারাপ হয় মানুষ সংস্রবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ছাত্র রাজনীতি থাকবে। আমি মনে করি যে ছাত্র রাজনীতি মানুষকে অনেক কিছু শেখায়, যদি মেন স্ট্রিমের রাজনীতি যদি নোংরা না হয়, নষ্ট না হয়, ছাত্র রাজনীতি নষ্ট হয় না। জি, অসংখ্য ধন্যবাদ। ফুয়াদ ভাই, একদম সর্বশেষ আপনার কাছে আবার আসি, আরো 10 সেকেন্ডের মতো আমাদের কাছে আছে। আমরা মনে করছি যে তত্ত্বাবধায়ক সরকারের অথবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, তারা যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সেটা যত ভালোই হোক না কেন, স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করিয়ে নেওয়া উচিত।
তা না হলে কিন্তু আপনার সুফল করতে গিয়ে ভুল বোঝাবুঝিটা বেশি তৈরি হবে। সেই অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্রে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোটামুটি এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।